ঈশান, ডিজাইনগুলো সুন্দর আছে, তুই চাইলে এই ডিজাইনগুলোর উপর কাজ করতে পারিস। আনায়া বলল। কিন্তু এই সব ড্রেস কারা পরবে? আনায়ার এমন প্রশ্ন শুনে সবাই থমকে গেল। আনায়া বুঝতে পেরে বলল, মানে ধরেন এত দামি ড্রেসগুলো মাত্র 5% লোক পরতে পারবে, বাকি 95% লোক কি পরবে? শিলমা বলল, বাকি 95% লোকের চাহিদা নেই বলেই পড়তে পারবে না। কিন্তু এত ভালো ডিজাইন মনে হয় না হাতছাড়া করা ঠিক হবে। বাদ দাও, তুমি বুঝবে না এহসান। শিলমার কথা শেষ হবার আগেই আনায়া বলল, আমি বুঝতে পারছি, তাই বলছি। দেখুন, মানুষের চাহিদার উপর নির্ভর করে আমাদের ড্রেস বানানো উচিত। দেখুন, আমরা যদি মাত্র 5%-এর কথা ভেবে ড্রেস বানাই তাহলে 75% বাদ, তাতে আমাদের বিরাট লোকসান হতে পারে। বাট আমরা যদি 75% লোকের কথা ভেবে কাজ করি, নতুন ডিজাইন তৈরি করি, তাহলে আমার মনে হয় না লোকসান হবে, বরং এতে অন্য কোম্পানিরাও আমাদেরকে ফলো করবে। ইহসান বলল, বাবা, আনায়া যা বলছে ঠিকই বলছে, আমি ওর সাথে একমত। শিলমা বলল, কিন্তু এহসান, তোমাদের কোম্পানির ক্লাস? মিস্টার হায়দার বলল, ও ক্লাস ঠিক রেখে রিস্ক বাড়াতে বলছে, কোয়ালিটি নষ্ট করছে না। ওকে বাবা, তাহলে আমরা নতুন ডিজাইন তৈরি করে তারপর কাজ শুরু করছি। ইহসানের কথা শেষ হবার সাথে সাথেই রাত্রি বলল, আমাকে আজকে একটু বের হতে হবে, আসলে আমার কিছু নোটস আনতে হবে নীলার বাসা থেকে। ইহসান বলল, আচ্ছা, তোকে আমি ড্রপ করে দিব। না না, তার দরকার হবে না, আমি চলে যেতে পারবো। ওকে, তোমরা নাস্তা করো, আমি আসছি। রাত্রি যাবার আগে আনায়ার কাঁধের উপর হাত রেখে তারপর গেল। ইহসান নিজের রুমে রেডি হচ্ছিল, তখন আনায়া রুমে আসলো। ইহসানের হাতের ঘড়ির দিকে খেয়াল করে দেখে ঘড়ি লাগানো হয়নি। আনায়া বলল, হাতটা দিন। ইহসান বুঝতে না পেরে তাকিয়ে আছে। আনায়া আর কিছু না বলে হাতটা নিয়ে নিল, তারপর খুব যত্ন সহকারে লাগিয়ে দিতে লাগলো। ইহসান আনায়ার মুখের দিকে তাকিয়ে আছে। আনায়া নিচের ঠোঁটটাকে কামড় দিয়ে ঘড়ি লাগিয়ে দিচ্ছিল। ইহসানের দিকে চোখ যেতেই ইহসান নিজের চোখ সরিয়ে নিল। ঘড়ি লাগিয়ে চলে যেতে নিবে, তখন ইহসান বলে, আইডিয়াটা কিন্তু খুব ভালো, বিজনেসের নতুন কিছুর জন্য একদম পারফেক্ট। বাট তুমি এগুলো কি করে বের করলে? যাদের মাথায় একটু বুদ্ধি আছে তারা ঠিকই এটা বুঝতে পারে। একটা দামি ড্রেস কেনার সামর্থ্য কারোর থাকে, আবার কারোর থাকে না। তাই সবকিছু মাথায় রেখে, মানে সিম্পলের মাঝে গর্জিয়াস কিছু করার উত্তম। বাহ, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। এখন আমাকে পাম না দিয়ে অফিসে যান। সাবধানে থেকো, টাটা। ইহসান অফিসের জন্য বেরিয়ে গেল। আনায়া দরজা লক করে বিছানায় শুয়ে পড়ে। সন্ধ্যায় আনায়া ইহসানের দেওয়া ওই দিনের গিফট বক্সটা খুলে দেখে তাতে একটা কালো শাড়ি, কালো চুড়ি, ঝুমকা আর একটা কালো টিপের পাতা আছে। আনায়া খুব খুশি হয় এসব দেখে। তারপর শাড়িটা নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে থাকে। সে এতটাই খুশি হয় যে নিজেকে আর ধরে রাখতে পারেনি। কোনো রকমভাবে শাড়িটা পরে সেজে গুজে কপালে কালো টিপ দিয়ে আয়নায় চোখ রাখলো। নিজেকে দেখে নিজেই প্রেমে পড়ে যাচ্ছে। লজ্জায় ঠোঁটের কোণে একটা হাসি ফুটে ওঠে। তখনই নিচ থেকে ইহসানের চিৎকার শোনা যায়। আনায়া দৌড়ে নিচে নামে। ইহসান এখনো চিৎকার করছে, রাত্রি, রাত্রি, রাত্রি। কি হয়েছে ভাইয়া? এভাবে ভরা সন্ধ্যাবেলায় বাড়ি কেন মাথায় তুলছিস? রাত্রি ইহসানের সামনে এসে কথাটা বলল। ইহসানের ডাকে সবাই ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। শিলমা এক কানে ইয়ারফোন লাগিয়ে নিচে নামলো। ইহসান কোনো কথা না বলে রাত্রির গালে কষিয়ে এক থাপ্পড় মারল। তাল সামলাতে না পেরে রাত্রি পড়ে যেতে নিলে আনায়া ধরে ফেলে। ইহসান রেগে জোরে জোরে বলে, কি হয়েছে? তুই আমাকে জিজ্ঞেস করছিস? তুই না বলেছিলি তুই আজকে নোটস আনতে নীলাদের বাসায় যাবি? তাহলে এসব কি? বল আমাকে, এসব কি? ইহসান কথাটা বলে নিচের ফোন বার করে আনায়া আর রাত্রির সামনে ধরে।
ফোনের স্ক্রিনে রাত্রি আর তার সাথে একটা ছেলের ছবি ভাসছে। তারা সামনাসামনি দাঁড়িয়ে হাতে হাত ধরে আছে। রাত্রি আর আনায়া চমকে ওঠে, দুজন দুজনের দিকে তাকায়। তাদের মনে একটাই প্রশ্ন উঠল, ইহসান জানলো কি করে? তার কাছে এই ছবি গেল কি করে? ইহসান বলল, তুই এসব করবি আমি কখনো ভাবতেই পারিনি। দোষটা তোমার বোনের একার কোথায়? কারো সাহায্য না পেলে তো এত সাহস পায় না। শিলমার কথায় সবাই ওর দিকে তাকালো। ইহসান শিলমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি বলতে চাচ্ছ তুমি? কি বলতে চাচ্ছি তা নয়, আনায়ার থেকে জেনে নাও। এর মাঝে আনায়া কি করে আসলো? কি আনা, চুপ করে আছো কেন, বলো। শিলমা আনায়ার সামনে দাঁড়িয়ে কথাটা বলল। আনায়া বুঝতে পারল শিলমা সবকিছু জেনে গেছে আর ইচ্ছে করেই এই নাটক করছে। শিলমা বলল, আচ্ছা তুমি চুপ থাকলে আমিই বলছি। আনায়া সবকিছুই জানতো, আর সে এসব জেনে রাত্রিকে হেল্প করে যাচ্ছে। এমনকি আজকের মিট করতে যাওয়ার বিষয়টাও সে জানতো। নীলাদের বাড়ি থেকে নোটস আনার কথাটাও আনায়া শেখানো ছিল। শিলমার কথা শুনে ইহসান আনায়ার সামনে যেতে নিচ্ছিল, তখনই রাত্রি এসে ওর সামনে দাঁড়িয়ে বলে, ভাইয়া ভাবিকে কিছু বলিস না, ভাবি আমাকে কিছুতেই সাহায্য করেনি। কিন্তু হ্যাঁ, ভাবি সব জানতো, তুই ভাবিকে কিছু বলিস না প্লিজ। ইহসান রাত্রিকে সরিয়ে দিয়ে আনায়ার সামনে গিয়ে দাঁড়ালো। আনায়ার হাত পা ভয়ে কাঁপছে। ইহসান বলল, আনায়া, আমি তোমার থেকে এটা আশা করিনি। ও এখনো বাচ্চা মেয়ে, তেমন কিছু বোঝে না। তুমি তাকে কোথায় ভালো মন্দ বোঝাবে তা না করে তুমি ওকে সাহায্য করছো, এটা তুমি ঠিক করনি আনায়া। তোমার থেকে এটা আশা ছিল না। মা, আজকে থেকে রাত্রির বাড়ির বাহিরে যাওয়া বন্ধ। কোনো কিছুর দরকার হলে আমি নিজে নিয়ে যাব। ইহসান কথাগুলো বলে রাগে হনহন করতে করতে চলে গেল বাড়ি থেকে। মিসেস হায়দার রাত্রির সামনে গিয়ে বলল, তুই এতটা বড় হয়ে গেছিস, আমি ভাবতে পারিনি। মিসেস হায়দার চলে গেল। মিস্টার হায়দার রাগী ভাবে তাকিয়ে কিছু না বলে চলে গেল। সবাই চলে যাবার পর রাত্রি আনায়াকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। আনায়া বলে, কান্না করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি তোমার ভাইয়ার সাথে কথা বলবো, তুমি ততদিন একটু যোগাযোগ কম রাখো। আনায়া নিজের উপর কেন আর বিপদ টানছো? দেখলে না এহসান তোমার প্রতি কতটা রেগে গেল, তারপরে কেন এসব করতে যাবে? শিলমার প্রশ্নের জবাব দিল আনায়া। সে কথার জবাব আমি তো তোমাকে দিব না। আমার তো একটা কথাই মাথায় আসছে না, তুমি এসব কিছু জানলে কি করে? আরে বোকা মেয়ে, কাল যখন তোমরা ননদ ভাবি প্রাণ খুলে কথা বলছিলে তখন দরজাটা লক করে রাখা উচিত ছিল। নয়তো আমি না হয়ে এত কথা অন্য কেউ শুনলে এমন বিরাট সুযোগ কি করে পেতাম? তার মানে তুমি সব কিছু করেছো? রাত্রি আনায়ার থেকে ছাড়িয়ে শিলমাকে প্রশ্ন করলো। শিলমা শয়তানি হাসি দিয়ে বলল, এতক্ষণ লাগলো বুঝতে? তুমি আমাকে যেভাবে কথায় কথায় ইনসাল্ট করতে, তার জবাব এর থেকে ভালোভাবে দেওয়া যেত বলে মনে হচ্ছিল না। তাই তো তোমাদের ছবি তুলে তোমার ভাইয়ের কাছে পাঠালাম। ছি সিলমা, ছি। উফ, এসব বাজে ড্রামা করার সময় আমার নেই। রুমে যাচ্ছি, বাই। শিলমা চলে গেলে আনায়া রাত্রিকে বুঝিয়ে রুমে পাঠায়। তারপর নিচের রুমে এসে ইহসানকে একের পর এক কল করছে, কিন্তু ইহসান কল রিসিভ করছে না। ইহসান রাগে একটা বারে চলে আসে আর একের পর এক ড্রিঙ্কস করে যাচ্ছে। হঠাৎ করে ফোনের দিকে চোখ গেলে দেখে আনায়া কল করছে। সে রিসিভ করলো। হ্যালো। হ্যালো, কিচ্ছু শুনতে পাচ্ছি না, এখানে অনেক আওয়াজ হচ্ছে। আনায়া আর কিছু না বলে চুপচাপ ফোন কেটে দিয়ে একা একাই বলতে লাগলো, বাড়িতে রাগ দেখিয়ে এখন বাইরে ক্লাবে যাওয়া হচ্ছে? হ্যাঁ, পার্টি করছে। আমি এত সুন্দর করে সাজলাম, আমার দিকে একটাবার তাকিয়ে দেখলো না। কিছু বলাটা অনেক দূর। আনায়া গাল ফুলিয়ে বিছানায় শুয়ে পড়ল। দরজায় নক করায় ঘুম ভেঙে যায় আনায়ার। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 3:17 বাজে। এত রাতে কে নক করবে? পরক্ষণেই মনে হলো ইহসান তো বাড়ির বাইরে ছিল, তাহলে কি সে বাড়ি ফিরেছে? দৌড়ে গিয়ে দরজা খুলতেই ইহসান ঢলে পড়তে লাগলো। আনায়া ওকে সামলায়। ইহসানের মুখ থেকে মদের গন্ধ বের হচ্ছে। সে কোনো মতে ইহসানকে বিছানায় নিয়ে ফেললো।
ইহুসান আর সেন্সে নেই, ঘুমিয়ে পড়েছে। আনায়া শাড়ির আঁচল কোমরে গুছিয়ে ইহুসানের পা থেকে জুতা খুলে দিল। একা একা খুব কষ্ট করে ব্লেজারটা খুলল। শার্টটা খুলতে খুলতে বলল, বাহ, এতক্ষণ পার্টি করে এসে এখন ফ্রেশ না হয়েই হয়ে গেছে। রাগ হয়েছে বলে কি রাতে বারে গিয়ে ড্রিঙ্কস করতে হবে? আর কাকে কি বলছি, ঠিক মতো দাঁড়াতেই পারছে না, সে নাকি ফ্রেশ হবে। কি ওজন বজ্রটা, শার্টের বোতাম তো খুললাম, কিন্তু হাতা কি করে ছোটাবো? আইডিয়া। আনায়া খুব কষ্ট করে ইহুসানকে এক সাইড বের করলো। এক হাত খুলে আর এক হাতও সেম ভাবে খুলে নিচে ফ্লোরে ফেলে দেয়। তারপর বেল্টের দিকে চোখ গেলে সে চোখ বন্ধ করে বেল্ট খুলে নিচে ফেলে দিতেই ইহুসান ওর হাত ধরে ফেলে, এক টানে নিচের বুকে ফেলে দিল। আনায়া ছুটার চেষ্টা করলে ইহুসান বলে, হুম, একদম নড়বে না। তুমি একদম চুপচাপ আমার বুকে শুয়ে থাকো। একদম যাবে না আমাকে ছেড়ে, প্লিজ। ইহুসান নেশার ঘোরে এসব বলছে। আনায়ার রাগ থাকলেও এই মুহূর্তে কোনো রাগ মনে আসলো না। সে চুপচাপ ইহুসানের বুকে শুয়ে পড়ল। ঘুমের ভিতর ইহুসানের ধকধক শব্দে আনায়া এক অন্যরকম ভালো লাগা খুঁজে পাচ্ছিল। তাই সে আর নড়াচড়া না করে চুপচাপ শুনছিল ইহুসানের বুকের শব্দ। সকাল হয়ে গেছে। আস্তে আস্তে করে চোখ খুলল ইহুসান। এখনো মাথাটা ধরে আছে। আনায়াকে নিজের বুকে দেখে এতটা অবাক হলো না, কারণ এই কয়েকদিনের মাঝে বেশিরভাগ সকালই আনায়া নিজের বুকে পেয়েছে। কিন্তু যখন নিজের শার্ট, ব্লেজার, জুতোর দিকে চোখ গেল তখন অবাক হলো। এগুলো কে খুলেছে? এসব নিচে এভাবে পড়ে আছে কেন? আনায়ার দিকে তাকিয়ে দেখে তার শাড়িটাও ঠিক মতো নেই। ঠোঁটে লিপস্টিকটা হালকা লেপিয়ে গেছে। সে টেনশনে পড়ে গেল। তাহলে কি কাল রাতে কিছু হয়েছে? সে কি আনায়ার সাথে জোর করে কিছু একটা করেছে? এসব ভেবে নিজের মাথায় হাত দিয়ে বসে পড়ল। নিজের উপর নিজেরই এক প্রকার রাগ কাজ করছে। কেন সে ড্রিঙ্ক করতে গেল, আর কেন সে নিজেকে আটকাতে পারল না? আনায়াও মিটমিট করে চোখ খুলে তাকালো। আনায়া নিজের কাপড় ঠিক করে কোনো কথা না বলে চুপচাপ ফ্রেশ হতে চলে গেল। ইহুসান নিজেই বলতে লাগলো, কিছু তো একটা হয়েছে, নয়তো যে মেয়ে কথা না বলে সকাল শুরু করতে পারে না সেই মেয়ে এতটা চুপচাপ হতে পারে? ও শিট। ইহুসান কথাটা শেষ করে খাটে ঘুষি মারল। আনায়া, আমি কালকে ড্রাঙ্ক ছিলাম। আমার কালকে রাতের কথা কিছু মনে নেই। আর আমি ড্রাঙ্ক হয়ে কি করেছি, কি বলেছি তা আমি জানি। যদি তোমার সাথে আমি কিছু করে থাকি, জোর করে থাকি, তাহলে প্লিজ আমাকে মাফ করে দিও। আমি এসব কিছু নিজের ইচ্ছেতে করিনি। না, কি দারুণ! রাতে ড্রিঙ্কস করে এসে কি করেছেন না করেছেন সেসব সকালে মনে করতে না পেরে মাফ চাইছেন। আমাদের মাঝে হওয়া কিছু দায় এখন কে নেবে? আনায়ার কথা শুনে ইহুসান চমকে ওঠে। তার মানে সত্যি কিছু একটা হয়েছে। আনায়া আবার বলে, ভাগ্য ভালো কিছু হয়নি, আপনাকে আমার কাছে মাফ চাইতে হবে না। তেমন কিছু হয়নি, আপনি এসে ঘুমিয়ে পড়েছিলেন, তারপর আমি ড্রেস। আর কিছু বলতে পারল না আনায়া। তার আগেই লজ্জায় চুপ হয়ে গেল। ইহুসান আনায়ার কথা শুনে একটা বড় শ্বাস ফেলল। আনায়া এখনো চুপচাপ আছে তা দেখে ইহুসান জিজ্ঞেস করলো, তো চাঁদে গ্রহণ কেন লেগেছে? না মানে মন খারাপ দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? না, কিছু হয়নি। আনায়া চুল ঠিক করতে করতে বলল। ইহুসানের কাল সন্ধ্যার কথা মনে হতেই বলল, আই এম সরি। আসলে আমার কালকে তোমার সাথে এইভাবে রাগ দেখিয়ে চিল্লিয়ে কথা বলা ঠিক হয়নি। কোনটা ঠিক কোনটা ঠিক না সেটা বোঝাতে পারলে আমাকে সরি না বলে রাত্রিকে বোঝাতেন। মানে তুমি আবার রাত্রিকে সাপোর্ট করে কথা বলছো? আমি রাত্রিকে সাপোর্ট করে কথা বলছি না। কাল যদি আপনি এতটা মাথা গরম না করে এমন মারধর না চিল্লিয়ে শান্ত হয়ে রাত্রিকে বোঝাতেন, তাহলে হয়তো আজকে আপনার আমাকে সরি বলতে হতো না। দেখুন, ও এতটাও পিচ্ছি না যে ওকে মারধর করে বোঝাতে হবে। সে ছোট বুঝলাম, কিন্তু তাই বলে এভাবে মাথা গরম না করে পরিবারের সবার সামনে এভাবে শাসন না করলেও হতো। আপনি বড় ভাই হিসেবে রাত্রের রুমে রাত্রিকে বোঝাতে পারতেন, কিন্তু না, আপনার তো মাথা গরম করে মারধর করে বোঝাতে হবে।
আনায়া কথাটা বলে বিছানা গোছাতে শুরু করলো। ইহুসান চুপচাপ কতক্ষণ দাঁড়িয়ে আনায়ার কথাগুলো ভাবলো। সে বুঝতে পারলো আনায়ার কথাগুলো ঠিক। এভাবে ঝামেলা করা তার ঠিক হয়নি। তাই সে আনায়ার কাছে গিয়ে বলল, আনায়া, তুমি ঠিকই বলেছ, কিন্তু কি করব বলো? একজন বড় ভাইয়ের কাছে কেউ ছোট বোনের প্রেমের ছবি পাঠালে ভাইটার কি অবস্থা হবে বুঝতে পারছো? আমারও তাই হলো। নিজের রাগ কন্ট্রোল করতে পারিনি, সরি। আমি আপনার কথায় কিছু মনে করিনি, কারণ আমারও বোঝা উচিত ছিল এই বয়সে ছেলে মেয়েদের সব প্রেম ভালোবাসায় জড়াতে দেয়া ঠিক না। হুম, আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। ইহুসান চলে যেতে নিলেই আনায়া বলে, আমার একটা কথা রাখবেন? ইহুসান আনায়ার দিকে ফিরে বলল, কি কথা? আপনি একবার রাত্রির সাথে একটা কথা বলবেন না? মানে ও কালকে খুব কান্না করছিল। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর কথা বলবো। হুম। ইহুসান ফ্রেশ হয়ে নিচে নামলো। সবাইকে নিচে দেখতে পেলেও কোথাও রাত্রিকে দেখতে পেল না। তাই সে তার মাকে জিজ্ঞেস করলো, মা, রাত্রিকে কোথাও দেখতে পাচ্ছি না, কোথায় ও? রাত্রি কাল রাত থেকে নিজের রুম থেকে বের হয়নি। সকালে টুনিকে দিয়ে ডাকতে পাঠিয়েছিলাম, বলল ভালো লাগছে না। ও নাস্তা করবে না? না, করেছে। ইহুসান আর কোনো কথা না বলে চুপচাপ উপরে উঠে গেল। রাত্রির রুমে ঢুকে দেখে রাত্রি জানালার পাশে দাঁড়িয়ে এক ধ্যানে বাহিরের দিকে তাকিয়ে আছে। ইহুসান চুপচাপ রাত্রির পিছনে দাঁড়িয়ে জোরে ভোঁ করলো, কিন্তু তাতে তেমন কোনো রিয়াকশন দিল না। সে চুপচাপ পিছনে ফিরে শান্তভাবে বলল, ভাইয়া তুমি এখানে কিছু বলবে? বড্ড রাগ হয়েছে ভাইয়ার উপর? না ভাইয়া, রাগ করবো কেন? তাহলে কি অভিমান? ইহুসান রাত্রির মুখটা উপরে তুলে দেখলো চোখ ছলছল করছে। ইহুসান তার দুগালে ধরে বলল, রাত্রি, তুই এখনো ছোট তাই ভুল বুঝতেছিস, কিন্তু তুই যেদিন বড় হবি তখন বুঝতে পারবি আমি কেন তোকে বকেছিলাম। আমি তোকে নিজে কথা দিচ্ছি, তোর পড়াশোনা শেষ হলে আর তোর ভালোবাসার মানুষটা সঠিক হলে আমি নিজে পরিবারের সবার বিরুদ্ধে গিয়ে হলেও তোদের বিয়ে দিব। কিন্তু এখন এসব মাথা থেকে একদম বাদ দিয়ে দে। এগুলোতে এখন তোর পড়ালেখা নষ্ট হয়ে যাবে। আর তোর পড়ালেখা শেষ হওয়ার আগ পর্যন্ত তোর ভালোবাসার মানুষটা যদি তোকে সত্যি ভালোবাসে তাহলে তোর জন্য অপেক্ষা করবে। মনে রাখিস, ভালোবাসায় অপেক্ষা করাটা একটা পরীক্ষা। আশা করি আমার আদরের ছোট বোনটা কথা বুঝতে পেরেছে। আর আমিও একটু বেশি বলে ফেলেছিলাম আর রেগে গেছিলাম। আই এম সরি। আমার তোর গালে হাত তোলা উচিত হয়নি। প্লিজ রাগ করে থাকিস না। সরি সরি সরি। ইহুসান কানে ধরে সরি বলল। তারপর পকেট থেকে এতগুলো চকোলেট বের করে রাত্রির দিকে বাড়িয়ে দিল। রাত্রির চোখের পানি টলমল করে পড়তে লাগলো। দৌড়ে গিয়ে ইহুসানকে জড়িয়ে ধরলো। কান্না করতে করতে বলল, ভাইয়া আই এম সরি, আমার উচিত হয়নি এসবে জড়ানো। আমার এখন পড়াশোনা করার সময় এসব করার নয়। আমাকে মাফ করে দে, আমি ভুল করেছি। আরে পাগলি মেয়ে, তুই কান্না করছিস কেন? আমি তোকে কালকে রাতেই মাফ করে দিয়েছি। এখন থেকে সব বাদ দিয়ে পড়াশোনায় মন দে, তাহলেই হবে। আমি কাল রাতে ওর সাথে সব সম্পর্ক যোগাযোগ বন্ধ করে দিয়েছি। বলেছি যতদিন না আমার পড়াশোনা শেষ হচ্ছে, উনি প্রতিষ্ঠিত না হচ্ছে, ততদিন আমার সাথে যেন কোনো যোগাযোগ করার চেষ্টা না করে। এই তো ভালো মেয়ে। এখন চল, একসাথে নাস্তা করবো আমরা সবাই। বাবা মা? ওদেরকে আমি সব বুঝিয়ে বলবো। এখন চল। ইহুসান আর রাত্রি হাসতে হাসতে খুনসুটি করে নিচে নামছে। সবাই একদম হা হয়ে যায়। আনায়া একটা মুচকি হাসি দিল। ইহুসান তার পাশের সিটে রাত্রিকে বসিয়ে দিল। রাত্রি চুপচাপ থাকায় ইহুসান সবার সাথে আবার মিল করিয়ে দিল। আনায়া আলমারিতে কি যেন খুঁজছিল, তখনই হঠাৎ করে একটা ছোট বক্স নিচে পড়ে যায়। আনায়া বক্সটা তুলে ভালো করে দেখলো। এটা মেবি কোনো অর্নামেন্টসের বক্স। আনায়া বক্সটা খুলতেই চকচক করতে লাগলো। একটা ডায়মন্ডের আংটি। সে অবাক হলো আর খুশি হয়ে নিচের হাতে রিংটা পরে নিল। আয়নার সামনে গিয়ে দেখছিল কেমন দেখাচ্ছে। তখনই হঠাৎ ফোন বেজে ওঠে। ইহুসান কল দিয়েছে। হ্যালো আনায়া, আমি মনে হয় একটা ফাইল বলে রুমে রেখে গেছি, একটু দেখো তো রুমে আছে কিনা। আচ্ছা দেখছি, আপনি কলে থাকুন। আনায়া ভালো করে খুঁজলো, তারপর বিছানার উপর একটা ফাইল দেখে বলল, লাল কালার ফাইল, ওপরে কালো কালি দিয়ে লেখা। এটাই। তুমি একটু কষ্ট করে ফাইলটা অফিসে নিয়ে আসতে পারবে?
আসলে আজকে এই ফাইলটার খুব দরকার, আর আমি গিয়ে নিয়ে আসলে অনেক সময় লাগবে। আমি নিয়ে আসছি। ফোনটা কেটে দিল। আনায়া আংটিটা খুলতে নিবে তখনই ভাবলো, আমাকে সারপ্রাইজ দিতে আংটিটা এনেছেন, এখন আমি আপনাকে সারপ্রাইজ দিব। আনায়া ফাইলটা নিয়ে নিচে নামলো। তারপর মিসেস হায়দারকে বলল, মা, আমি একটু অফিসে আছি, আসলে উনি ভুলে একটা গুরুত্বপূর্ণ ফাইল ভুলে বাসায় রেখে গেছেন। আমাকে বলতে হবে কেন? যাও, ড্রাইভারকে বললেই নিয়ে যাবে। বাহ, তোমার হাতের রিংটা তো খুব সুন্দর। ও হ্যাঁ, মনে পড়েছে, এটা তো রাফার জন্য কিনেছিল। রাফার জিনিস তুমি ব্যবহার করছো? আনায়া চলে যেতে নিলেই সিলমা রিংটা ভালো করে দেখে কথাটা বলে। আনায়া বুঝতে পারছে না তার কথা। কে এই রাফা? আর ওর জন্য ইহুসানি বা কেন রিং কিনবে? রাত্রি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, রাফা কে? কেন, তুমি চিনো না? সে তো শিলমাকে কথা বলার সুযোগ না দিয়ে তার আগেই রাত্রি এসে শিলমাকে বলল, সিলমা, তোমার রুমে তোমার ফোন বাজছে অনেকক্ষণ ধরে, হয়তো গুরুত্বপূর্ণ কল হবে, গিয়ে দেখে আসো। শিলমা রাত্রির কথা শুনে রুমে চলে গেল। আনায়া বলল, রাফা কে? ধর, তুমি সিমলার কথা কান দিচ্ছ, আমার হাসি পাচ্ছে। তার আগে বলো, এটা ভাইয়া দিয়েছে? কিন্তু নিজে থেকে দেয়নি, এনে আলমারিতে রেখে দিয়েছিল সুযোগ বুঝে দেবে বলে, কিন্তু আমি খুশিতে পড়ে নিয়েছি। আচ্ছা রাফা। আনায়ার কথা শেষ না হতে দিয়ে রাত্রি বলল, এসব কথায় কান না দিয়ে গিয়ে ফাইলটা দিয়ে আসো, আর একটু রোমাঞ্চ করে এসো। লাস্ট কথাটা রাত্রি আনায়ার কানে কানে বলল। আনায়া লজ্জা পেলেও তা প্রকাশ না করে চোখ বড় বড় করলো। তারপর হাঁক করে বেরিয়ে গেল। শিলমা নিজের রুমে এসে ফোন চালু করলো, কিন্তু কোনো কল আসেনি। শিলমা মনে মনে ভাবতে লাগলো, তাহলে কি রাত্রি আমাকে মিথ্যা বললো? কিন্তু এই সাধারণ বিষয় নিয়ে মিথ্যা কথা কেন বলবে? তাহলে কি রাত্রি চাইছিল আনায়া আর রাফার বিষয়ে কিছু না জানো? কিন্তু আনায়া আর ইহসান তো ভালোবেসে বিয়ে করছে, আর ইহসান এত বড় কথা আমার মনে হয় না লুকাবে। তাহলে প্রশ্ন হলো, আনায়া কেন রাফার নাম শুনে এমন অবাক হলো? রাত্রি আমাকে কেন এইভাবে মিথ্যে বলে রুমে পাঠালো? বিষয়টা আমাকে ভালো করে জানতে হবে, কিছু তো একটা আছেই। ইহুসান নিজের কেবিনে কাজ করছিল, তখনই কেউ একজন নক করলো। সে ল্যাপটপের দিকে তাকিয়েই বলল, কামিং। দেখবেন না কে আসলো? কথাটা শুনে উপরে তাকিয়ে দেখে আনায়া। ইহুসান দাঁড়িয়ে বলল, তুমি এসেছো, বসো বসো। এত ব্যস্ত হবেন না, আমি ঠিক আছি, এই যে আপনার ফাইল। আনায়া ফাইল এগিয়ে দিলে ইহুসান তা টেবিলের উপর রেখে বলে, এটার আজকের দরকার নেই, ক্লায়েন্টের একটা প্রবলেমের জন্য আজকে মিটিং ক্যান্সেল করেছে। তার মানে আমার আশাটাই বৃথা হলো? মোটেও না, তুমি বসো, কতগুলো নিউ ডিজাইন দেখাচ্ছি তোমার ধারণার সাথে মিলিয়ে। আনায়া চেয়ারে বসলে ইহুসান নিজের চেয়ারে বসে কতগুলো ডিজাইন দেখাতে লাগলো। আনায়ার ডিজাইনগুলো খুব মনোযোগ দিয়ে দেখছে। ইহুসান এক পলকে আনায়ার দিকে তাকিয়ে আছে। ইহুসান আনায়ার এমন রূপ দেখে বারবার মুগ্ধ হয়। নিজেকে কেন জানি সে আটকাতে পারে না, চোখ সরাতে পারে না। আনায়ার কানের পাশের চুলগুলো খুব বেশি ডিস্টার্ব করছিল, তাই সে হাত দিয়ে কানের পাশে গুছিয়ে নিল। তখনই ইহুসানের চোখ যায় আনায়ার আঙ্গুলের দিকে। ইহুসানের রিংটা চিনতে একটু দেরি হলো না। সে খপ করে আনায়ার হাত ধরে ফেললো। তারপর জিজ্ঞেস করলো, এই রিং তুমি কোথায় পেলে? আনায়া একটা মুচকি হাসি দিয়ে বলল, আমি ভেবেছিলাম আপনি আমাকে সারপ্রাইজ দিতে পারেন, আমিও দিতে পারি, তাই আপনাকে চমকানোর জন্য পরে ফেললাম। ভেবেছিলাম নিজে থেকে দেখাবো, বাট আপনি আগেই দেখে দিলেন। যাই হোক, আমি সত্যি অনেক খুশি হয়েছি এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। আনায়া কথাটা বলে রিংটা হাতাতে হাতাতে হাসতে লাগলো। নিজের বুকের সাথে মিশিয়ে নিল রিংটা। ইহুসান কিছু বলতে চাইলেও পারল না, কারণ সে আনায়ার মায়াতে পড়ে যাচ্ছে। ইহুসান আর আনায়া বাড়ি ফিরছে। আজকে ইহুসানের অফিসে মন টিকছিল না, তাই আনায়াকে সাথে নিয়ে বাড়ি ফিরছিল। তখনই রাস্তায় ফুচকা দেখে আনায়া চিৎকার করে ওঠে। আইসক্রিম। আনায়ার চিৎকার শুনে ইহুসান জোরে গাড়ি ব্রেক করে, একটু ধমক দিয়ে বলে, হোয়াট দ্য ফাস, এভাবে চিৎকার করে উঠলে কেন? আইসক্রিম। এই রাস্তায় তুমি আইসক্রিম কই দেখলে? আনায়া চিৎকার শুনে ইহুসান জোরে গাড়ি ব্রেক করে, একটু ধমক দিয়ে বলে, হোয়াট দ্য ফাস, এভাবে চিৎকার করে উঠলে কেন? এই রাস্তায় তুমি আইসক্রিম কই দেখলে?
ওই যে আনায়া বাচ্চাদের মতো মুখ বানিয়ে একটি বৃদ্ধ লোকের দিকে ইশারা করলো। লোকটি কাঠি আইসক্রিম বিক্রি করছে। ইহসান দেখে বলে, তুমি এই কাঠি আইসক্রিম দেখে এভাবে চিৎকার করলে? চলেন না, কাঠি আইসক্রিম খাই। অসম্ভব, এসব খাবার খেলে শরীর খারাপ করবে। এসব রিস্ক আমি নিতে পারবো না। ইহসান গাড়ি স্টার্ট নিলেই আনায়া ওর হাত ধরে বাচ্চাদের মতো জেদ করতে থাকে। দিন না কিনে, একটা আইসক্রিমেই তো, আমি তো আর প্রতিদিন যাচ্ছি না, প্লিজ দিন না প্লিজ। ওকে ওকে, তুমি বাহিরে দাঁড়াও, আমি নিয়ে আসছি। ইহসান আনায়াকে না করতে পারল না। আইসক্রিম আনতে গেল। আনায়া গাড়ির বাইরে দাঁড়িয়ে ইহসানকে দেখছিল। তখনই একটা ছেলে তার সামনে এসে বাইক দাঁড় করায়। ছেলেটাকে প্রথমে চিনতে না পারলেও পরে ঠিকই চেনে। ছেলেটি হলো ওই দিনের ছেলেটা। আরে পাখি, আজকে একাই দাঁড়িয়ে আছো? কই তোমার সেদিনের মালিক কই? আমরাও নাকি বলেছ? আসেন তো শুধু একবারের জন্য চাই। রাফা যে কি করে গিয়েছে, বেচারাটাকে পুরো পালট দিয়ে গিয়েছে। যাই হোক পাখি, আমার সাথে চলো, পুরো রাজজীবনীর সাথে রাখবো। এক রাতের জন্যে ও একবারও রাখবো না। আনায়া লোকটার কথা শুনে ঘাবড়াতে লাগলো। ছেলেটি বাইক থেকে নেমে আনায়ার দিকে এগোতে লাগলো। আনায়ার গায়ে হাত ছুঁই ছুঁই অবস্থাতে হঠাৎ করে পিছন থেকে কেউ একজন মাথায় বাড়ি মারে। লোকটি পিছনে ফিরে তাকালে দেখে ইহসান দাঁড়িয়ে আছে। চোখ গরম করে ইহসান দাঁড়িয়ে আছে। সে রাগে বলল, তোর সাহস কি করে হয় আমার স্ত্রীকে এসব বাজে কথা বলার? ওই দিন তোকে ছেড়ে দিলেও আজকে আমি তোকে ছাড়বো না, জানে মেরে দিব তোকে। ইহসান এই বলে মারতে শুরু করলো। আনায়া ভয়ে চুপসে যাচ্ছে। লোকটাকে মারতে মারতে আধমরা করে ফেলেছে, তবু ইহসানের থামার নাম নেই। হঠাৎ করে কেউ একজন ইহসানকে আটকায়। কি করছিস কি হেসান? স্যার ওকে মেরে ফেলবি নাকি? হ্যাঁ, ওকে আজকে আমি মেরেই ফেলবো। ওর সাহস কি করে হয় আনায়াকে এসব বলার? ছাড় আমাকে সাইফ। ইহসান রাগে আবার মারতে নিলে সাইফ আটকিয়ে বলে, তুই ওকে আমার কাছে ছেড়ে দে, আমি ওকে দেখে নিব। এখন চল, মেয়েটি অনেক ভয় পেয়ে আছে। সাইফের কথা শুনে ইহসান একটা কাঠি আইসক্রিম নিয়ে আনায়ার কাছে যায়। আনায়া ইহসানকে দেখে কাঁদতে কাঁদতে দৌড়ে জড়িয়ে ধরে। সাইফ অবাক হয়ে ইহসানের দিকে তাকায়। ইহসান এক হাতে আনায়ার মাথায় হাত বুলাতে থাকে। সাইফ গলা কাশি দিয়ে বলল, এখানে একজন সিঙ্গেল দেবর আছে ভাবি, কেন যে লজ্জা দেন আমাদের মতো সিঙ্গেল মানুষদের। আনায়া ও আমার বেস্ট ফ্রেন্ড সাইফ, আর এ হলো আমার ভাবি আনায়া, তাই তো? ইহসানের কথা শেষ হবার আগেই সাইফ কথাটা বলে ইহসানকে চোখ মারল। তারপর হালকা কথাবার্তা বলে বিদায় দিল।